রাজ্যের সরকার এবং দেশের জাতীয় সরকার দুটো সরকারের কার্যকলাপ, তাদের ভূমিকা, একজনের ধাপ্পাবাজি একজনের ঢপবাজি, সব কিছু মানুষকে সুবিধা দেওয়ার কথা বলে যারা ক্ষমতা এসেছেন তারা মানুষকে তার জীবনের অভিজ্ঞতার কোন জায়গায় পৌঁছে দিয়েছেন তার জন্য কোনো বক্তৃতা লাগে না। আপনারা নিজেদের অভিজ্ঞতাই আপনারা যথেষ্ট বুঝে নিতে পারেন। তবুও নির্বাচনের সামনে আমরা আমাদের আবেদনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সভার আয়োজন করি, সমবেত করি। আমরা আরেকবার যাতে মানুষ তাদের নিজেদের যে চেতনার মান তাকে যাতে শানিত করতে পারেন সেই জন্য কিছু কথা যেগুলো হয়তো তাদের জানা আছে জানা নেই সেগুলোও তাদের কাছে আমরা তুলে ধরি। আমাদের আগের বক্তারা সেসব কথাই একেবারে প্রথম থেকে কয়েক ঘন্টা ধরে আপনাদের কাছে নিবেদন করেছেন। আমি শুধু একেবারে সংক্ষেপে যে কথাটা বলতে চাই, 10 বছর একটা যুগ, সেই যুগে আমাদের যে রাজ্যটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, যে রাজ্যে গণতন্ত্রকে আমরা প্রসারিত করেছিলাম, যে রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে নতুন কর্মযোগ্য আমরা সংগঠিত করেছিলাম 10 বছর আগে পর্যন্ত, কিছু ভুল ত্রুটি ছিল, কিছু প্রশাসনিক বিচ্যুতি ছিল, যার ফলে যতটা মানুষের তার প্রতি ভুল ধারণা তৈরি হয়েছিল সেই ভুল ধারণাকে আরও ভুল হিসাবে জাগিয়ে তোলার জন্যে যে পরিকল্পনা, যে চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্ত পরিকল্পনা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মানুষ প্রত্যক্ষ করেনি, আমরা বাংলায় করেছিলাম। যদি খুব সংক্ষেপে বলতে চাই যে ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো রাজ্যে ঘটনার নজির আছে নির্বাচনে জয়লাভ করার জন্যে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগের থেকে আতঙ্কবাদী শক্তি মাওবাদীদের ডেকে নিয়ে এসে বাংলার মাটিকে রক্তাক্ত করার কাজ শুরু হলো, সে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল সর্বত্র। কোনো রাজ্যে কখনো দেখেছেন যে কোনো মাওবাদী নেতা কোনো রাজ্যে নির্বাচনের আগে বলছেন AK-47 ঘাড়ে ঝুলিয়ে মুখে গামছা ঢেকে জনগণের দিকে পিছন ফিরে বলছেন এই রাজ্যে নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে তার জায়গায় আজকে রাজ্যের মাননীয় যাকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন তাকে বসাবো, একথা সেদিন দীপ্ত কণ্ঠে মাওবাদী নেতা কিষেনজি উচ্চারণ করেছিলেন টেলিভিশনের পর্দায়। সেই ছবি গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ, দুনিয়ার মানুষ দেখেছিল। ভুল বলছি না তো? দেখেছিলেন। নাম্বার 2, এই কথাকে মান্যতা দেওয়ার জন্য নন্দীগ্রামে কেমিক্যাল হাবসের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল। মাওবাদীদের সামনে রেখে জনসাধারণের কমিটি তৈরি হলো জমি রক্ষার কমিটির নামে। আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সেদিন বলেছিলেন যে নন্দীগ্রামের মানুষ না চাইলে আমরা জমি অধিগ্রহণ করবো না, ওখানে কেমিক্যাল হাব করবো না। এ কথা আপনারা জানেন তো আপনারা? তারপরেও কেন জমি রক্ষা কমিটির নামে আন্দোলন চলতে থাকলো? ক্ষমতা দখল। জমি রক্ষাটা উদ্দেশ্য ছিল না, ক্ষমতা দখল। তারপরে মাওবাদীর সামনে রেখে যে পরিকল্পনার জাল কি প্রচার হলো, বামপন্থীদের বিরুদ্ধে, সিপিআইএমের বিরুদ্ধে কুৎসা অপপ্রচারের বন্যা খবরের কাগজের পাতায়, টেলিভিশনের পর্দায় ভেসে উঠতে লাগলো। আমরা নাকি নন্দীগ্রামে আন্দোলনকে দমন করার জন্যে শত শত শিশুর পা চিরে তালপাটির খালে ভাসিয়ে দিয়েছি। মিথ্যা বলছি না তো? বলতে গিয়ে কত নিচে নামলেন আমাদের মা বোন যারা শ্রদ্ধার সম্মানের, তাদের সম্পর্কে যে কথা বলা হলো বিকৃত করে সিপিআইএমকে কলুষিত করার জন্যে, যে কথা উচ্চারণ করতে গেলে জীব আড়ষ্ট হয়ে যাওয়ার কথা, সেই কথাও সেদিন উচ্চারণ করতে দ্বিধা হয়নি আজকে রাজ্যে যারা শাসক দল তাদের। নিশ্চয়ই কি কথা আপনারা অনুধাবন করতে পারছেন। মনের পুরানো পাতা যদি উল্টান তাহলে সেখানে কোনো লেখা আছে। বললেন যে এত খুন হয়েছে, হলদি নদীর জল নাকি লাল হয়ে গেছে রক্তে, বলেছিলেন। ঠিক 10 বছর পরে
আজকে ঠেকায় পড়ে সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মাননীয়া কি বললেন, যে কথাগুলো আমরা সেদিন বলার চেষ্টা করেছিলাম মানুষকে, এগুলো মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্রের জাল তৈরি হয়েছে, বামপন্থীদের ক্ষমতার থেকে সরানোর জন্য গভীর চক্রান্ত, ভারতবর্ষের একচেটিয়া পুঁজিপতি যোদ্ধার জমিদারদের সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি, একচেটিয়া পুঁজিপতি শক্তি সবাই মিলে বামপন্থীদেরকে কলুষিত করার জন্য অতি দক্ষিণপন্থী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, মাওবাদীদের মতন আতঙ্কবাদী শক্তি সবই একই ছাতার তলায়। ওরা মানুষকে বিভ্রান্তির শিকার করে ক্ষমতা দখল করতে চাইছে। একথা আমরা যারা বলতে চেয়েছিলাম, আমাদের বিরুদ্ধে যথার্থ একটা তকমা সেটে দেওয়া হয়েছিল সুশান্ত ঘোষেরা, হারমাদদের নেতা, কি কথা বলেননি? বলেছিলেন। আর আজকে সেই সুশান্ত ঘোষ চিৎকার করে গোটা রাজ্যের মানুষকে বলছে হারমাদরাই হলো প্রকৃত সত্য কথা মানুষের কাছে বলতে পারে, হারমাদরাই অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে পারে। সত্যকে গায়ের জোরে মিথ্যা প্রমাণ করে দেয়া যায় না, সত্যকে চিরকালের জন্য মিথ্যা প্রমাণ করে দেয়া যায় না। 10 বছরের মধ্যে ইতিহাসের চাকা ঘুরেছে। আজকে সেই মাননীয়া রাজ্যের মুখ বলছেন সিপিএম গুলি চালায়নি, গুলি চালিয়েছিল তাদেরই দলের ঘনিষ্ঠ। এখন তিনি জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের নেতা বলেছেন তারা। গোটা রাজ্যে জঙ্গলের রাজ কায়েম করেছেন। সংসদীয় গণতন্ত্রের পথে ক্ষমতা আসার পরে বিরোধী কারেন্ট অফ করে দিল, কারেন্ট অফ করে দিল, কারেন্ট অফ করে দিল। খালি গলায় যতটুকু পারবে বলবে, আপনারা বলুন বলুন। আমাদেরকে এভাবে স্তব্ধ করা যাবে না। পিছন দিকে, পিছন দিকে সরা, পিছন দিকে কেউ দেখতে পাচ্ছে না। সত্য কখনো মিথ্যা হয় না। 10 বছর পরে ঠেকায় পড়ে সত্যি কথা আজকে বলতে বাধ্য হয়েছেন। শুধু বাধ্য হয়েছেন তাই না, ভারতবর্ষের কোন রাজ্যের যে ঘটনার নজির নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও বটে, তিনি তার নিজের যে বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে গিয়ে একটা বুথের মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে আছেন। কত অসহায়! রাজ্যপালকে ফোন করে বলছেন আমাকে উদ্ধার করার ব্যবস্থা করুন, নির্বাচন কমিশনকে বলছেন আমাকে নিরাপদে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। অন্যের জন্য গণতন্ত্রের পথে ক্ষমতা আসার পরে বিরোধী শূন্য বাংলা করার নামে, বাংলাকে লাল ঝান্ডা মুক্ত করার জন্য যে আক্রমণ এনেছিলেন, প্রচলিত প্রবাদ বাক্য আছে, অন্যের জন্য যদি গর্ত খুঁড়ে অন্যায় করে তাহলে সেই গর্তে নিজেকে পড়তে হয়। আজকে বাংলার মাননীয়া ঠেকায় পড়ে সত্যি কথা মুখ দিকে বেরিয়েছে, আর নিজের কেন্দ্রেই পরিণতি হয়েছে। তাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে উদ্ধার করে তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে হবে, তার কাতর আরতি জানাচ্ছে। সহজ করে বললে দাঁড়ায়, গোটা বাংলার গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিলেন যিনি, সেই খোঁড়া কবরে
হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু হয়েছে। সময়ের অপেক্ষা, ওনাকে পৌঁছাতে হবে। শুধু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সত্যের প্রকাশ ঘটেছে তাই না, যে নেতা এখনো তার দায় সিপিআইএম এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে এখনো সিপিআইএম এর কর্মীরা নেতারা এখনো জেলের কারা অন্তরালে দিন কাটাচ্ছে, সেই নেতার মাটিতে দাঁড়িয়ে একদা এই রাজ্যের মাননীয়া, যার সবচেয়ে বড় অন্যতম কমান্ডার ছিলেন, যিনি মাওবাদীদের সঙ্গে রাজ্যের শাসক দলের যোগসূত্র তৈরি করেছিলেন, সেই কমান্ডার তিনি এখন জোড়া ফুল ছেড়ে এখন পদ্ম ফুলের নেতা বলেছেন। তিনি সেখানে দাঁড়িয়ে বললেন যে এই নেতাই গণহত্যায় সিপিআইএম গুলি চালায়নি, চালিয়েছিল ছত্রধর মাহাতোরা। আর এই কথাটা সুশান্ত ঘোষ প্রথম দিন থেকে বলেছিল, হারমাদের তকমা দেওয়া হয়েছিল। 2019 সালের 25শে জানুয়ারি লেখা বই প্রকাশ হয়েছে। সেই বইয়ে নেতায়ের কথা, নন্দীগ্রামের কথা আলাদা প্যারা করে নির্দিষ্টভাবে লেখা আছে। 2 বছরের বেশি আগে সেই বই পাবলিশ হওয়ার পরেও এই রাজ্য সরকারের হিম্মত হয়নি আর একটা মামলা সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া। তাই বলি, হারমাদ আমাদের গর্ব, হারমাদ আমাদের অহংকার। আর গোটা বাংলার নতুন প্রজন্মের লেখাপড়া যারা ছাত্র যুবরা আজকে মনে করে গোটা রাজ্যের অনাচার, অন্যায়, দুর্নীতি, গোটা দেশ জুড়ে অনাচার, অন্যায়, দেশকে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা, ভয়ঙ্কর খেলাকে রুখতে গেলে আজকে এইরকম হারমাদদেরই আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে মুক্তি দিয়ে দাঁড়ানো প্রয়োজন। আপনারা মনে করেন এইটুকুনি আমাদের প্রাপ্তি? ইতিহাস পিছন দিকে নিয়ে যাওয়া যায় না, থমকে দেওয়া যায়। ইতিহাস আপন নিয়মে এগিয়ে চলে। তাই যখন সংযুক্ত মোর্চা বামপন্থীদের নেতৃত্বে গড়ে উঠল, তার আগে কি বক্তব্য ছিল? রাজ্যের শাসক দল, দিল্লির শাসক দল ছাড়া এই নির্বাচনে আর কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। যে নির্বাচনী লড়াইটা রাজনীতির গুরুত্বপূর্ণ লড়াই, সংবিধানের যেটুকু আমাদের প্রাপ্তি তার মধ্যে ভোটাধিকার, যে ভোটাধিকার প্রয়োগ করে আমরা নিজের ভোট নিজে দিয়ে জাতীয় সরকার গঠনে ভূমিকা পালন করি, রাজ্যের সরকার গঠনে ভূমিকা পালন করি। রাষ্ট্রপতির মতন উচ্চ পদাধিকারী, প্রধানমন্ত্রীর মতো উচ্চ পদাধিকারী ব্যক্তিরও একটা ভোটের অধিকার, আমি আপনি আমাদের সবারই একটা ভোটের অধিকার। সেই ভোটটাকে নিয়ে এলেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য খেলা বলে। কিসের খেলা? নির্বাচনী যুদ্ধ খেলা। মানুষের জীবন জীবিকার কি হবে? আমার বেকারত্বের যন্ত্রণার অবসানের কি হবে? বন্ধ কলকারখানা খুলবে কিনা? শিল্পায়নের নতুন দরজা খুলবে কিনা? শিক্ষার ক্ষেত্রে মানুষের আজকের যে অবস্থা তাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা? যেগুলো মৌলিক বিষয় সমাজের, সেগুলোই হচ্ছে নির্বাচনী যুদ্ধের আলোচ্য বিষয়, সেগুলোই মানুষের চর্চার বিষয়। সেখান থেকে শুরু করলেন খেলা হবে, খেলা হবে। এরাও বলেন খেলা হবে, ওরাও বলে খেলা হবে। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বলে খেলা কোথায়? এ তো ঠেলা হচ্ছে। হ্যাঁ, খেলার পরিবর্তে খেলা হিসেবে খেলা হচ্ছে। মেডিকেল সায়েন্সের রিপোর্টে এর সার্টিফিকেট পাওয়া খুব প্রয়োজন। পলিটিক্যাল সায়েন্সের রিপোর্টে এর সার্টিফিকেট পাওয়া যেতে পারে, তবে সেজন্য 2রা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন আসল ঘটনা। আবার 10 বছর আগে মিথ্যা যেমন সত্য হয়ে বেরিয়েছে, আজ পর্যন্ত সার্টিফিকেট হাজির হয়নি প্রকৃত ঘটনা। সহানুভূতি পাওয়ার জন্য কখনো মাথায় পেট্টি বাঁধেন, কখনো পায়ে বাঁধেন, সব রকমই আমরা দেখেছি। টাকার চেয়ে মিথ্যা বলে কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, অনেক মানুষকেও কিছু সময়ের জন্য বোকা বানানো যায়। সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে ধোকা দিয়ে রাখা যায় না। বাংলার মানুষ আজকে সেই সত্যের জায়গায় পৌঁছেছে। এই যারা খেলা হবে মত্ত হয়েছিলেন, সংযুক্ত মোর্চা গড়ে উঠল বামপন্থীদের নেতৃত্বে। সেই মোর্চা গড়ে ওঠার পরে তার আত্মপ্রকাশ করল 28শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ। আপনারা অনেকেই সেই সমাবেশে উপস্থিত হয়েছেন, যারা যেতে পারেননি টেলিভিশনের পর্দায় দেখেছেন। আর আমার 43 বছরের রাজনৈতিক জীবনে ব্রিগেড সমাবেশে আমি গেছি বারে বারেই। আমাদের বামপন্থীদের ডাকা কোনো সমাবেশ কার্যত অনুপস্থিত হয়নি, কিন্তু এবারের সমাবেশের সঙ্গে কোনো সমাবেশকে তুলনা করার
হিম্মত আমাদের নেই। ৭৫-৮০ তরতাজা যুবক যুবতী আমার ভাইয়েরা বোনেরা, তারা জেদ নিয়ে চোখে আগুন নিয়ে ব্রিগেডে কাঁপিয়ে দিয়েছিল। লড়ে দিতে হবে, লড়াইয়ের মধ্যে দিয়ে এই বাংলা পথ দেখাবে গোটা দেশকে। সেই জেদ, সেই চ্যালেঞ্জ নিয়ে সেদিন ব্রিগেড ভরিয়েছিল তারা, যারা তৃতীয় কাউকে খুঁজে পায়নি সেদিন থেকে সুর বদলাতে আরম্ভ করলেন। কিন্তু বড় জ্বালা তাদের বলে বামপন্থীরা কি করলেন, তারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে আঘাত করে ফেললেন। বামপন্থার চরিত্র নষ্ট হয়ে গেল। বাংলাকে বিরোধী শূন্য করার জন্য বামপন্থীদের উপরে আক্রমণের সময় যারা একটা শব্দ উচ্চারণ করেননি, যারা নন্দীগ্রামের উৎসাহ প্রচার, নেতার উৎসাহ প্রচার নিয়ে কলকাতার রাজপথে মিছিল করেছেন তথাকথিত বুদ্ধিজীবী পরিবর্তনপন্থীরা, তারা একটা শব্দ উচ্চারণ করেননি। আজকে মানুষের কাছে ক্ষমা চাননি তারাও বলছেন বামপন্থীদের চরিত্র নষ্ট হয়ে গেল। অনুগ্রহ করে বামপন্থীদের চরিত্র ঠিক করার দায়ভার নেবেন না, নিজেদের চরিত্র ঠিক করুন। বক্তব্য বাড়াবো না, ভয় পেয়েছে। সংযুক্ত মোর্চা শুধু বাংলার মানুষের কাছে দিশা দেখায় তাই না, ভারতবর্ষের এই 7 বছরে প্রায় যে অপশাসন, গোটা ভারতবর্ষের সংবিধানকে বদলে দিতে চেয়েছে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতি ভেঙে খানখান করে দিতে চেয়েছে, মানুষের জীবনের জ্বলন্ত সমস্যাগুলোকে আড়াল করে দিয়ে জাত পাত ধর্মের রাজনীতি, যে যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের আচরণ করি। আমরা গ্রামে দেখেছি এখনো সন্ধ্যা বেলা তুলসী তলায় মায়েরা প্রদীপ দেয়, কাকিমারা প্রদীপ দেয়, 7 বাজায়। দুর্গা পূজার সময় সবাই হই হই করে আমরা মাতি, ঈদেও মাতি। যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, কারো পছন্দ হলে নামাজ পড়ে, কারো পছন্দ হলে নামাজ পড়ে না, কিন্তু শ্রদ্ধা করে তার ধর্মকে। যে খ্রিস্টান পরিবারে জন্মেছে সে চার্চে যায় প্রার্থনা করতে, তার জন্য রাজনীতির দরকার হয় না। কিন্তু আজকে 7 বছর ধরে মানুষের জীবনের সব যন্ত্রণার অবসানের পরিবর্তে মানুষকে ধর্মের নামে বিভাজন করো, মানুষের মধ্যে হিন্দু মুসলমানকে আলাদা করে দাও, দিয়ে লাগিয়ে দাও। নাটকটা হচ্ছিল, সেই নাটকের ভাষা হলো অত্যন্ত মনে গেঁথে যাওয়ার মতন ভাষা। যেখানে বিজেপির শাসন কায়েম হয়েছে সেখানকার মানুষ আজকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন কোন ভয়ঙ্কর জায়গায় তারা পৌঁছেছে। যতগুলো কথা 14 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, এখন ওনাকে প্রধানমন্ত্রী বলি না, দাড়ি বাবা বলি। সেই দাড়ি বাবা তার একটা অক্ষরও কার্যকর করেছেন একথা বুকে হাত দিয়ে বলার হিম্মত যারা পদ্মপুরের ঝান্ডা নিয়ে রাস্তায় হাঁটছেন তাদের নেই। জিনিসের দাম কমাবেন মানুষের কষ্টের লাঘব করার জন্য। সেদিনে 34 টাকার ডিজেল আজকে 86 টাকা, 42 টাকার পেট্রোল আজকে 93 টাকা। বাংলাদেশ গরিব দেশ, পাকিস্তান গরিব দেশ আমাদের চেয়ে, শ্রীলঙ্কা গরিব দেশ, সেখানেও দাম কম। 45 টাকায় পৌঁছে গেছে, 322 টাকার গ্যাস 900 টাকায় পৌঁছেছে। আমরা সবাই বড় সুখে আছি। আপনারা আছেন না সুখে? বলতাম গরিবের কিছু না থাক, ডাল পোস্ত আছে বলতাম তো। 45 টাকার মুসুর ডাল 140 টাকা টপকেছে, টপকাবো করছে। সরষা তেলের 65 টাকার কেজি 160 টাকার উপর দিকে উঠে গেছে। আর পোস্তুর নাম শুনলে হেঁচকি উঠার জোগাড় হয়েছে। যদি জিজ্ঞেস করি এখানে যত মানুষ এসেছেন গত 7 দিনে কার বাড়িতে পোস্তুর বড়া হয়েছে, একবার হাত তুলে বলবেন হাত তুলবে। নতুন প্রজন্ম মিউজিয়ামে গিয়ে পোস্তু দেখতে হবে, পোস্তু আমরা বড় সুখে আছি। 2 কোটি বেকার যুবকের চাকরি নাই বা হলো, 6 বছরে 41 কোটি মানুষ কাজ হারিয়েছেন, এটা কি কম পাওয়া? রাজ্যের মাননীয় বলেছিলেন বছরে 10 লক্ষ দেবেন, সব চাকরির ব্যবস্থাই চৌপাট করে দিয়েছে। পরীক্ষা হয় না, সার্ভিস কমিশন হয় না, পাবলিক সার্ভিস কমিশন হয় না, কিছুই হয় না, সব চৌপাট করে দিয়েছে। আমাদের নতুন প্রজন্ম, আমাদের পরিবারের ভাইয়েরা বোনেরা হতাশার অন্ধকারে তারা আজকে তাদেরকে ঠেলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই বামপন্থীদের নেতৃত্বে আজকে তারা ঘুরে দাঁড়াতে চাইছে। তারা বুঝেছেন সত্যকে ফালা করে মানুষের কাছে পৌঁছাতে হবে, সত্যের পথ অবলম্বন করে এই মানুষকে জাগিয়ে তুলতে হবে। রাজ্যে যে শাসনের নামে অনাচার দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে, যে কথা আমরা কখনো সিন্ডিকেট কাটমানি শুনিনি, বালি চুরি কয়লা চুরি শুনিনি, গরু পাচার সোনা পাচার শুনিনি, আজকে সেই শব্দগুলো গোটা বাংলার মানুষকে তাড়া করে বেড়াচ্ছে।
একদিন কোটি কোটি টাকার হোর্ডিং লাগানো হতো সততার প্রতীক বলে। আজকে সততার প্রতীক হিম্মত নেই উচ্চারণ করার জন্য, অসততার প্রতীকে পরিণত হয়েছেন। সব বুঝেছেন। আর দিল্লি যারা চালাচ্ছেন এরা সবাই হলেন রাজ্য এবং দিল্লি সরকার হলো RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের পক্ষ অবলম্বন করেছিলেন, স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিলেন, যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গঠন করার লক্ষ্য নিয়ে যাদের জন্ম, সেই তারাই তাদের বিটি হলো রাজ্যের শাসক দল আর এটি হলো দিল্লির শাসক দল। ব্রিটিশের সময়কালেই এই রাজ্যে RSS-এর শাখা বেড়েছে হাজারে হাজারে। বামপন্থীদের নির্মূল করে দিয়ে RSS-কে বাড়তে সুযোগ করে দিয়েছেন রাজ্যের মাননীয়া। এই মাননীয়াকে দুর্গার সঙ্গে তুলনা করেছিল RSS একদিন নাগপুরে ডেকে নিয়ে গিয়ে। মিথ্যা বলছি না তো? আজকে লড়াই যুদ্ধ খেলা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। তাই বলি বন্ধু, যাহারাই ছিল মাওবাদী তাহারাই তৃণমূলী, যাহারাই তৃণমূলী তাহারাই বিজেপি। মাওবাদী নেতা ছত্রধর মাহাতোকে জেলে ভরেছিলাম আমরা, যাবজ্জীবন সাজা পেয়েছিল। যাবজ্জীবন সাজা শেষ হওয়ার আগেই জেল থেকে বের করে তাকে রাজ্যের শাসক দল তাদের নেতা বানিয়ে দিলেন। যেমন তেমন নেতা নয়, রাজ্যের শাসক দলের রাজ্য স্তরের সম্পাদকের মতন পদ প্রাপ্ত নেতা। ভুল বলছি না তো? সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। মানুষকে আবার যাতে আতঙ্ক ধরিয়ে দেয়া যায়, এই দেখো ছত্রধর মাহাতো এসেছে, যে ছত্রধর মাহাতোর নেতৃত্বে এই জঙ্গলমহল রক্তাক্ত হয়েছিল মাওবাদীদের হাত ধরে, আবার তাকে নিয়ে আসা হয়েছে। মানুষ ঘৃণা ভরে রাজ্যের শাসক দলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছেন। কিন্তু ইতিমধ্যেই অনেকটা জমি পায়ের তলায় শক্ত করে নিয়েছিলেন দিল্লির শাসক দল। আজকে মানুষ তাদেরও সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন, বুঝতে পারছেন যে আলাদা কিছু নয়। যাদেরকে কোমরে দড়ি বেঁধে জেলে ভরবেন বলে রাজ্যের সেদিনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী আজকে দাড়ি বাবা অঙ্গীকার করেছিলেন প্যারেড গ্রাউন্ডের সমাবেশে, আজকে তাদের কোমরে দড়ি বেঁধে জেলে ভরেননি, তাদেরকে সব দলে ভরে নেতা বানিয়ে দিয়েছেন। কত নাম উচ্চারণ করব? তাই যাহারাই মাওবাদী তাহারাই তৃণমূল, যাহারাই তৃণমূল তাহারাই পদ্মফুল। বাংলার মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে সচেতনভাবেই বুঝে নিতে শুরু করেছেন। তাই এই লড়াইয়ে একদিকে সংযুক্ত মোর্চা বামপন্থীদের নেতৃত্বে তৈরি হওয়া, আর একদিকে বাকি সব শক্তি লড়াই হবে। এর মাঝখানে কেউ থাকবে না। সেই লড়াইয়ে জিতবে সত্য, সেই লড়াইয়ে জিতবে ন্যায়, সেই লড়াইয়ে জিতবে মানুষের বিবেক, মানুষের আত্মমর্যাদা। বাংলার মাটিকে নতুন করে আবার ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসের উপকার হবেন আপনারা। আপনাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করেই আপনাদের অভিনন্দন, আপনাদের লাল সালাম জানিয়ে এই বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী, এই এলাকারই মানুষ দেবদূত ঘোষকে জেতাতে হবে আপনাদের। সে দায়িত্ব আপনাদের উপরে প্রত্যার্পণ করেই আমার বক্তব্য শেষ করব। জেতাবেন তো আপনারা? এইটুকুনি শুনতে চাই। আমাদের পক্ষে বলার জন্য টেলিভিশন নেই, খবরের কাগজ নেই। আমাদের পক্ষে বলার জন্য আপনারা যদি আপনাদের অভিজ্ঞতার কথা পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, প্রতিবেশীদের কাছে উপস্থিত করেন, তার মধ্য দিয়ে প্রতিদিন সংযুক্ত মোর্চা সমৃদ্ধ হবে। তার মধ্য দিয়ে সেই সাফল্য আমরা ছিনিয়ে আনতে পারবো। এই কথা বলেই আমি শেষ করব। অনেকটা সময় আপনারা রয়েছেন, হয়তো আমি আরো বলতে পারলে আরো শুনতেন, কিন্তু আমার গলার অবস্থা ভালো নেই। শেষ করি আপনাদের শুধু গলা মেলান। ইনকিলাব, ইনকিলাব, সংযুক্ত মোর্চা, সংযুক্ত মোর্চা, তৃণমূল হটাও, বিজেপি হটাও।